ভালোবাসা, সম্মান আর গুরুজনের আদর্শে তৈরি কমলেশের পরিবার। কমলেশ তার ছোট্ট দেবরকে নিজের সন্তানের মতোই মানুষ করেছে। তার ভাষ্যমতে তার দেবর কখনোই ভুল করতে পারে না। তবে দেবরের বিয়ের পরেই কমলেশের এই ধারণা পাল্টে যায়। বিয়ের রাতে এমন কিছু একটা হয় যার জন্য ঘরের বউ নিজের জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে যায়। কারণ এক দানবীয় রাক্ষস নিজের চাহিদা মেটাতে মেয়েটিকে ভোগের পণ্য হিসেবে অমানসিক নির্যাতন শুরু করে। মেয়েটির হয়ে সেই লড়াইয়ের বিরুদ্ধে কমলেশ একাই রুখে দাঁড়ায়। সমাজে প্রচলিত এক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারের প্রতিবাদে চিরাইয়া মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। বাড়ির ছোট মেয়ে দড়িরা খেলতে খেলতে কিছু একটা দেখে আতঙ্কিত হয়ে মায়ের কাছে দৌড়ে যায়। মাকে ডেকে বলে, মা, কাকাকে কেউ মারছে। বৌদি নিজের রান্না বাদ দিয়ে গরম খুন্তি নিয়ে দৌড়ে গিয়ে পাড়ার ছেলেদের মারতে শুরু করে। এরপর তাদের হাত থেকে নিজের দেবরকে বাঁচিয়ে নেয়। পরক্ষণে বাড়ির শ্বশুর মশাই দুজনকে বাড়ির ভিতরে ডেকে আনে। বাইরে এরকম উগ্র ব্যবহার করার জন্য দুজনকেই বকতে থাকে। শ্বশুর মশাই বলে, কমলেশ, তুমি সবটা না জেনে কেন ওই ছেলেগুলোকে মারতে গেলে? আগে তো জেনে নিতে হবে কে ভুল আর কে ঠিক ছিল। আসলে তার বড় ছেলে বউয়ের নাম হচ্ছে কমলেশ। কমলেশ বলে, আমার অরুণ কখনোই ভুল করতে পারে না। শ্বশুর মশাই বলে, ভুলটা অরুণেরই। বেশ কিছুদিন পর সকালবেলা গোসল সেরে কমলেশ গুরুজনের আশীর্বাদ নিচ্ছে। এই হচ্ছে দাদিমা নিজের হাতে উলের সোয়েটার বানাচ্ছে। কমলেশ এক কাপ চা বানিয়ে নিয়ে তার শ্বশুর মশাইকে দেয়। শ্বশুর মশাইয়ের সাথে কমলেশের খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরবর্তীতে আমরা কমলেশের স্বামীকে দেখতে পাই। তাদের সংসারে ছোট একটা মেয়েও রয়েছে যার নাম পিঙ্কি। পিঙ্কিকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর তার ছোট দেবরের নাম হচ্ছে অরুণ। কমলেশের সাথে তার শাশুড়িরও খুব ভালো সম্পর্ক রয়েছে। সাজানো গোছানো সুন্দর পরিপাটি একটা সংসার তাদের। কমলেশ তার সাজানো গোছানো সংসারের জন্য পুরো দুনিয়ার সাথে লড়তেও রাজি আছে, কারণ সে সত্যের পূজারী। তার ভাষ্য মতে তার ফ্যামিলি কখনোই ভুল করতে পারে না। আজ তারা সকলে মিলে অরুণের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। কমলেশের কথা একটাই, যদি পাত্রী ভোজন কীর্তন গাইতে পারে তাহলে এক কথায় বউ করে নিয়ে চলে আসবে। তবে গিয়ে দেখা যায় সেখানে উল্টো ঘটনা ঘটেছে। মেয়েটা ইংরেজিতে সকলকে গান শোনাচ্ছে। সকলেই মুগ্ধ হয়ে গান উপভোগ করছে। তবে কমলেশের চোখে মুখে যেন হতাশার ছাপ। গান শেষে শ্বশুরমশাই হাততালি দেয়। সকলেই খুশি হয়ে যায়। মেয়েটির নাম হচ্ছে পূজা। মেয়েটি বিয়ে করেছে ইংলিশে অনার্সে। বিয়ের পর পড়াশোনা করতে চায় সে। আসলে ইউপিএস তার লক্ষ্য। শ্বশুরমশাই কমলেশকে বলে, বৌমা, কিছু জিজ্ঞেস করো। কমলেশ প্রথমেই জিজ্ঞেস করে বসে, তোমার সবকটা ব্লাউজে কি এমন? এই কথায় পরিবেশ কেমন হয়ে যায় বুঝতেই পারছেন। পরক্ষণে অরুণ এক পাশে তার বৌদিকে নিয়ে গিয়ে মেয়েটির ব্যাপারে সুনাম করতে থাকে। তবে বৌদি এ বিয়েতে মত দিতে চায় না। অরুণ বলে, বৌদি, বিয়ের পরে ওর সবকিছু না হয় আমি পাল্টে দেবো, আর তুমি ওসব কথা ছাড়ো। তুমি আমার জন্য, অর্থাৎ তোমার আদরের দেবরের জন্য এই বিয়েটা মেনে নাও প্লিজ। বৌদি কিছুটা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ বুঝেছি, আচ্ছা ঠিক আছে। বৌদির কাছ থেকে পারমিশন পেয়ে অরুণ হাত জাগিয়ে সকলকে হ্যাঁ বলে দেয়। সকলেই এই কথায় খুশি হয়ে যায়। এরপরে একে অপরকে আংটি পরিয়ে দেয়। এবার আসে আশীর্বাদের পালা। এক এক করে পরিবারের গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়। বৌদি যদিও গোমরা মুখ করেই আশীর্বাদ করে। ফেরার পথে অরুণ তার মাকে বলে, মা শোনো না, ওকে দিয়ে রান্নাঘরের কাজ করিও না প্লিজ। মা বলে, দেখেছো ছেলে এখন থেকে বেহাত হয়ে গিয়েছে। আসলে বাসি ইংলিশ কাগজ তো বাংলা কাগজের থেকেও বেশি দামে বিক্রি হয়। তাহলে ইংরেজি গান গাওয়া বইয়ের দাম কমলেশের থেকে তো বেশি হবেই। এক সপ্তাহ পরে শাশুড়ি বৌমা কোথাও যাওয়ার পথে জ্যামের জন্য অটো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সামনে ভিড় দেখে কমলেশ কৌতূহল বশত এগিয়ে যায়। এ সময় একদল ছাত্রছাত্রীরা কোনো একটা বিষয় নিয়ে মিছিল শুরু করেছে। কমলেশ কিছু না বুঝে তাদের কাছে গেলে মেয়েগুলো কমলেশকেও তাদের সাথে সামিল করে নেয়। কমলেশ হাসি মুখে তাদের সাথে মিছিলে যোগদান করে। তবে কিসের মিছিল এ ব্যাপারে আগ্রহবশত জিজ্ঞেস করলে মেয়েরা বলে এলজিবিটি রাইটস এর ব্যাপারে। এসবের নাম শুনতেই কমলেশ ছিছি বলে এক ঝাড়া দিয়ে হাত ছেড়ে দ্রুত গাড়ির কাছে গিয়ে শাশুড়িকে এই কথাটা বলে। এ সময় আচমকা সেই মিছিলে তারা পূজাকে দেখতে পায়। বৌদি রেগে পূজাকে ডাক দেয়। পরক্ষণেই আমরা দেখতে পাই সেই গাড়িতেই পূজাকে নিয়ে আসা হয়েছে। তারা সকলে মিলে পূজার বাড়িতে চলে আসে। বৌদি বাড়ির মধ্যে ঢুকে গুরুজনের আশীর্বাদ নিয়ে পূজাকে রান্নাঘরের মধ্যে নিয়ে যায়। বৌদি বলে, তুমি কি লিবিয়ান? পূজা হেসে বলে, না আমি তা নই, ওখানে আমি ওদের সঙ্গ দিতে গিয়েছিলাম। কমলেশ বলে, দেখো এসব বন্ধ করো, আমাদের শুধুমাত্র বউ চাই, কোনো বিদ্রোহীবাদীকে নয়। পূজা বলে, তাহলে বউদের কোনো চিন্তা থাকতে পারে
পারে না? নিজেদের কোনো মতামত থাকতে পারে না? দুনিয়াতে কি ঘটছে সে ব্যাপারে তারা কোনো কথা বলতে পারবে না? খবরের কাগজ পড়েন আপনি? কমলেশ বলে, পড়ি, আর এটাও জানি মেয়েদের খবর ঠিক কোথা থেকে শুরু হয়। পাশে থাকা একটা নিউজ পেপার হাতে নিয়ে বলে, মেয়েদের খবর প্রথম পৃষ্ঠা থেকে না, শেষ পৃষ্ঠায় লেখা থাকে। এক কথায় মেয়েদের কাজ হচ্ছে রান্না করা। পূজা বলে, আপনার কোনো আইডিয়া আছে দুনিয়াতে কি চলছে? কমলেশ বলে, তোমার কোনো আইডিয়া আছে একটা সংসারে কি কি প্রয়োজন আছে? কোন রান্না কিভাবে করতে হয়? এই যে প্যান্ট পরে আছো, এটা রিফু কি করে করতে হয় জানো তুমি? এটাই হলো মেয়েদের কাজ। সংসার হচ্ছে মেয়েদের দুনিয়া। যতই ইংরেজিতে ফটর ফটর করো না কেন, সবকিছুই বেকার। পূজা বলে, তাহলে মেয়েদের চিন্তাধারা? কমলেশ রেগে নিউজ পেপার ছিঁড়ে ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করতে করতে বলে, এই হচ্ছে মেয়েদের চিন্তাধারা। মেয়েটি হেসে বলে, আমায় আপনার সঙ্গে এক বাড়িতে থাকতে হবে? কমলেশ বলে, আমাদের সাথে থাকতে হলে তোমাকে এখনই ক্ষমা চাইতে হবে। মিছিল করার জন্য এখনই মায়ের পা ছুঁয়ে ক্ষমা চাও। পূজা বলে, শ্বশুরমশাইকে দেখে তো এরকম মনে হয় না। কমলেশ বলে, সংসার আমরা সামলাই। পূজা কোনো মতেই ক্ষমা চাইবে না, আর বৌদিও ক্ষমা না চাইয়ে ছাড়বে না। এক পর্যায়ে নিজের ইগো ধরে রাখতে জোর করে পূজার হাত থেকে আংটিটি খুলে নিয়ে চলে আসে। বাড়ি ফিরে এই ঘটনা জানার পর শ্বশুরমশাই বলে, পরিবারের বিষয় তো ভাবা উচিত ছিল তোমার, এমনটা কেন করলে বৌমা? কমলেশের স্বামী বলে, বাবা আমি বলছি। কমলেশ মনে করেছে ইংলিশ বলা ওই মেয়েটা এই বাড়িতে আসলে কমলেশের জায়গাটা হয়তো আর থাকবে না। এই ব্যাপারেই কমলেশ ভয় পাচ্ছে। কাল রাতেই বলেছিল আমিও বিয়ে কমপ্লিট করি, তাহলে দুইজন বৌমাই গ্রাজুয়েট হয়ে যাব। অরুণ বলে, বৌদি তুমি এত ঝামেলা না করলে হয়তো সবকিছুই সুন্দর হতো। কমলেশের স্বামী বলে, যে ভুলটা হয়েছে সেটা আগে শুধরাতে হবে, ওদের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে আসো। কমলেশ বলে, আমি যাব না, আমি কোনো মতেই ওদের কাছে ক্ষমা চাইবো না। তবে এ কথা বললেই কি হবে? কমলেশের কলিজা। অরুণ যখন তার বৌদিকে বারবার রিকোয়েস্ট করে তখন বৌদি গলে পানি হয়ে যায়। ঠিক এই মুহূর্তে পূজা তাদের বাড়িতে আসে। দুই বউকে কথা বলার জন্য ছাদে পাঠানো হয়। পূজা বলে, আপনি আমার ওপর এত রেগে কেন আছেন? কমলেশ তার কাছে দাঁড়িয়ে গিয়ে বলে, আমি এই বাড়িতে সব থেকে কম পড়াশোনা জানি। বিয়ে ফাইনালে ছিলাম যখন বিয়ে হয়েছিল আমার, এরপরে পরীক্ষা দেয়া হয়নি। সকলেই শিক্ষিত। অনেক কষ্ট করে আমি আমার জায়গাটা তৈরি করেছি। তুমিও ওদের মতোই প্রথম পাতা থেকে খবরের কাগজ পড়ো। আমার জায়গা তৈরি করতে 15 বছর লেগে গিয়েছে, আর তুমি 15 মিনিটেই হিরোইন হয়ে গেলে। আমি তো ছেলে জন্ম দিতে পারিনি, এখন অরুণ আমার ছেলে। তুমি আসার পরেও কি ও আমার আর থাকবে? আমার আসলে ঠিক ভুল বুঝতে একটু সময় লাগে, তবে একবার সঠিক বুঝটা যদি বুঝে যাই তবে সত্যের জন্য আমি প্রাণও দিতে রাজি আছি। এবার ভুল করে লড়াই করলাম, সরি। পূজা বলে, আমি এলজিবিটির র্যালিতে গিয়েছিলাম, কারণ যার সাথে যখন অন্যায় করা হয় তখন সে গলা তুলতে ভয় পায়, পিছিয়ে যায়, তাই সর্বদা অন্যকে গলা তুলতেই হয়। বৌদি বলে, যদি তুমি ভুল করো না তাহলে কিন্তু আমি ছেড়ে দেব না। পূজা হেসে বলে, যদি অরুণ ভুল করে তো? বৌদি বলে, আমার অরুণ কখনোই ভুল করতে পারে না। যাক, দুই পক্ষের মনোমালিন্য শেষ হয়ে যায়। কেড়ে নেওয়া আংটিটি কমলেশ নিজের হাতে পূজাকে পরিয়ে দেয়। সময়ের সাথে সাথে বিয়ের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যায়। এদিকে অরুণ আর পূজার মধ্যেও প্রায় সময় ফোন আলাপ চলতে থাকে। বিয়ের দিন রাতে অরুণ তার বৌদির হাতে একটা বোতল তুলে দেয়। কমলেশ বলে, মারবো কিন্তু একটা, এসব তোমার বন্ধুদের সাথে খাও। অরুণ বলে, বেস্ট ফ্রেন্ডের সাথে তো খেতে এসেছি। দেবর বৌদের এখানে বেশ কিছুক্ষণ আলাপ চলে। কিছুক্ষণ পরেই তারা বরযাত্রী হয়ে রওনা করে। বিয়ের অনুষ্ঠান মহা ধুমধামে চলতে শুরু করে। পূজাকে দেখে মনে হচ্ছিল সে খুব অসুস্থ। এরপরে বিয়ের বিষয়টা ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। বউকে বাড়ি আনার পর বৌদি যেন আনন্দের মজলিস বসিয়েছে। ওদিকে পূজা আর অরুণের বাসরাত শুরু হয়ে গিয়েছে। অরুণ পূজার কাছাকাছি আসতে চাইলে পূজা বলে, আমার ভালো লাগছে না, আজ সারাদিন জ্বর ছিল। অরুণ বলে, আমি তো ঠিক করে দিচ্ছি। পূজা বলে, ওষুধ খেয়েছি, তবে এখনো ভালো লাগছে না, আমি আরেকটু আরাম করে নেই, তাহলে কালকের মধ্যে হয়তো ঠিক হয়ে যাব। অরুণ বলে, কিচ্ছু হবে না, তোমার অসুস্থতা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই বলে পূজার কাছাকাছি আসতে শুরু করে। পূজার অসুস্থতা থাকা সত্ত্বেও বারবার মানা করার পরেও অরুণ জোর করে সেই রাতেই সে তার স্বামীর অধিকারিত্ব ফলিয়ে নেয়। মেয়েটি কষ্টে চিৎকার করতে গেলে অরুণ তার মুখ চেপে ধরে। এরপর নিজের শারীরিক চাহিদা সম্পূর্ণরূপে মিটিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর পূজা অঝোরে কান্না করছে। অরুণ বলে, আমি তোমার স্বামী পূজা, তুমি কেন কান্না করছো? প্রথমবার সবসময় একটু কষ্টদায়ক হয়। বিয়ে করেছি, 7 পাকে ঘুরেছি। পূজা, এই ব্যাপারে তো আমার অধিকার আছে, আমি তো নিজের অধিকারটাই আমি নিয়েছি, তাহলে কেন কান্না করছো? পূজা কান্না করে বলে, আমি তো না করেছিলাম। অরুণ বলে, আরে বেবি, যে কথার কোনো মানেই নেই সেই কথা বারবার বলে লাভ কি? পূজা বলে, তুমি কিন্তু আমাকে ধর্ষণ করেছো।
এই কথায় অরুণ রেগে বলে, এটা বাইরের কেউ এসে করে যায়নি, তুমি আমার স্ত্রী, তাহলে এই কথা কিভাবে বলতে পারো তুমি? পূজা একাধারে মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অরুণ বলে, আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় আমি তোমাকে ধর্ষণ করেছি, তাহলে এখান থেকে নামো, বাইরে এত মানুষ, তাদের সামনে থেকে গিয়ে পুলিশের কাছে বিচার দাও। এই বলে পুলিশকে জোর করে বাইরে বের করে দেয়। পূজা বাইরে বেরোলে দেখতে পায় বৌদি কথায় কথায় সকলকে বলছে বউরা ভয় পায় তামাশাকে। বাড়িতে মরে গেলেও বউরা সাদা কাপড় ছাড়া বাড়ি থেকে বেরোবে না, কারণ তারা বাড়ির অশান্তি চায় না। এ কথা শুনে পূজা ঘরে ফিরে আসে। অরুণ তার কাছে গিয়ে বলে, তুমি বৌদিকে কিছু বলেছো? পূজা মাথা নাড়িয়ে না বলে। অরুণ বলে, পূজা ভুলে যাও, প্রথম ভুল ছিল তো, এরকম ভুল আর কখনো করো না। এই বলেই নিজের লালসা মেটাতে আবারও সেই মেয়েটির উপর এক প্রকার নির্যাতন শুরু করে। একই বাড়ির অন্য দেয়ালে পাশে বৌদি তার স্বামীর ব্যবহারে খুবই প্রশংসা করছে। সারাদিন কাজ করার জন্য কমলেশের পা ব্যথা করছে, তাই তো স্বামীর পরম যত্নে পা টিপে দিচ্ছে তাকে। বৌদি মনে মনে ভাবে পূজার কপালটা কত ভালো, এত সুন্দর সংসার, শ্বশুর শাশুড়ি আর এত ভালো একটা স্বামী পেয়েছে। আর যার ব্যাপারে প্রশংসা করছে সে অন্যদিকে নিজের শরীরের অপবিত্রতাকে গোসলের মাধ্যমে ধুয়ে পরিষ্কার করে ফেলেছে। সে চিৎকার করে কান্না করে, তবে এই কান্নার আওয়াজ কারো কানে পৌঁছায় না। পরদিন খুব ভোরবেলা বৌদি ফ্রেশ হয়ে বাড়ির তুলসী গাছের কাছে গেলেই দেখতে পায় ছাদের ওপর পূজা কেমন যেন দাঁড়িয়ে রয়েছে। বৌদি জিজ্ঞেস করে, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার আর অরুণের মধ্যে কোনো সমস্যা হয়েছে? পূজা কান্না করে বলে, আমি বাড়ি যেতে চাই প্লিজ। এ কথা শুনে বৌদি প্রথম রান্নার নিয়মটা পালন করিয়ে তারপর পূজাকে নিয়ে বাইরে বেরোনোর কথা চিন্তা করে। এদিকে পূজা কোনো মতেই রান্নার কাজে মন বসাতে পারছে না। এক পর্যায়ে তো অসতর্কতা বশত তার হাত থেকে কাপটা পড়ে ভেঙে যায়। কোনো মতে বৌদি রান্নার নিয়মের ভেজালটা শেষ করে, এরপর বাড়ির কাউকে কিছু না বলে পূজার বাড়িতে চলে যায়। আসলে ব্যাপারটা এত ভোরে ঘটে গিয়েছে যে কাউকে কিছু বলার সুযোগ হয়ে ওঠেনি, সকলেই ঘুমিয়ে রয়েছে। ঠিক সেই কারণেই তারা বেরিয়ে পড়েছে। বাড়ির মধ্যে প্রবেশ করে পূজা তার মাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। মেয়েটা কান্না করে বলে, আমি না বলেছিলাম। মা বলে, না মানে কি? আর এইসব তো মেয়েদের করতেই হয়, বউয়ের এখানে না কিসের? এটা তো না বলা একটা নিয়ম, যেটা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া মেয়েদের মানতেই হয়। এখনই কমলেশের সাথে চলে যাও, তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে, তোর শ্বশুর একটা ফোন করলেই তোর ভাইয়ের চাকরি হয়ে যাবে, তুই তো আমাদের ঘরের অবস্থার কথা জানিস। মেয়েটা কান্না করে বলে, তুমি তো আমার অবস্থা দেখতে পাচ্ছ মা, আমাকে এটা করতে বলো না, আমি যাব না। মা বলে, তোর বাবা তোকে একটু বেশি মাথায় তুলে রেখেছে, তুই কি এখন আন্দোলন করতে যাবি? আমি কিন্তু হাতের শিরা কেটে ফেলবো। মায়ের এরকম কড়া কথায় মেয়ে পুরোপুরি ভেঙে পড়ে। মা নিজের হাতে কমলেশের সাথে পূজাকে চলে যেতে বলে। এক প্রকার বাধ্য হয়ে বাড়িতে ফিরতে তারা রওনা করে। চলতি পথে অরুণ ফোন করে, বৌদি তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? বাড়ি এসে সুটকেস গুছিয়ে দাও, কাল আমাদের হানিমুনে যেতে হবে তো। এ কথায় পূজা আরো আতঙ্কিত হয়ে যায়। বৌদিকে গাড়ি থামাতে বলে, এমার্জেন্সি পিপি করতে যাবে এ কথা বলে সে নেমে যায়। নেমেই সে দ্রুত বৌদির চোখের আড়াল হতে চেষ্টা করে। এক পর্যায়ে পূজা বৌদির হাত থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে শ্বশুর মশাই তার বড় বৌমাকে বলে, তুমি আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, কখনো কোথাও চাবি বা ছাতি কোনো কিছুই তোমার হাত ছাড়া হয়নি, তুমি কোনো কিছু মনের ভুলে রেখেও যাওনি। তাহলে জলজান্ত আমার ছোট বৌমাকে তুমি কি করে হারিয়ে ফেললে? কিছু বলারও নেই, কারণ আমরা তো বলতে পারবো না আমাদের বউ পালিয়ে গিয়েছে। যা করার আমাদের নিজেদের করতে হবে। পরিবারের সকলেই নিজেদের মতো করে পূজাকে খুঁজতে শুরু করে। কমলেশ্বর এক পর্যায়ে এলজিডিপির একজন মেয়ে কর্মীর কাছে যান। আসলে এই মেয়েটি পূজার খুব কাছের বন্ধু। এদের নিজস্ব একটা এনজিও আছে, যেখানে মহিলাদের কোনো অসুবিধার কথা জানাতে পারে। মেয়েরা এতটাই অসহায় যে নিজেরা মরতেও পারে না। কমলেশ্বর বলে, এই জন্যই মেয়েদের বাড়িতে থাকা উচিত। এনজিওর মেয়ে, যার নাম সোনা, সে বলে ওঠে, যদি ঘরেই সমস্যা হয় তাহলে? এরপরে সোনা ফোন করে পূজার লোকেশন জানতে চায়। লোকেশন অনুযায়ী আসার পথে সোনা বলে, পূজা কলেজের বাইরে অন্য কোথাও যেত না, ও ভীষণ নরম স্বভাবের, অল্পেতেই খুব ভয় পেয়ে যায়। আমি শিওর ওর সাথে খারাপ কিছু হয়েছে। যথাযথ স্থানে সোনা চলে এসেছে। সোনা পূজাকে বলে, আগে নিজের মনের কথা শোন, পরিবার আত্মীয় স্বজনের সাথে একটা বন্ধুত্ব তৈরি কর। এই মুহূর্তে কমলেশ চলে আসলে সোনা পূজাকে বলে, লোকটা বোকা হতে পারে কিন্তু মনের দিক থেকে ভালো। এই বলে পূজাকে জড়িয়ে ধরে চলে যায়। সোনা চলে যাওয়ার পর কমলেশ জিজ্ঞেস করে,
কি হয়েছে? বাড়ি ছেড়ে এভাবে কেউ যায়? আমি তো পাগল হয়ে গিয়েছিলাম তোমাকে খুঁজতে খুঁজতে। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো, না হলে বুঝবো কি করে? পূজা বলে, আমার গায়ে কাল জ্বর ছিল, করতে চাইছিলাম না, অরুণ আমাকে রেপ করেছে। এ কথা শুনে বৌদি পূজাকে কষিয়ে একটা চড় লাগিয়ে দেয়। বৌদি বলে, আমার অরুণ এটা করতেই পারে না, আর তার থেকেও বড় কথা, যেটা তুমি বলছো সেটা সম্ভব নয়। আমার ঘরে আমার আলমারি রয়েছে, সেই আলমারি থেকে যদি 100 টাকা বের করে নেই তাহলে কি আমি চোর হয়ে যাব? পূজা বলে, আমি আলমারি নই। বৌদি বলে, বউ তো তুমি, বিয়ে তো করেছো। পূজা বলে, বিয়ে করেছি, নিজের রেজিস্ট্রি করাইনি। তুমি কনসেন্টের মানে বোঝো? কমলেশ্বর না বললে পূজা বলে, আমি এটা বলার জন্য খুবই দুঃখিত, তবে আমি আসলে পৃথিবীর সবচেয়ে একটা আবদার যা পেয়েছি। যাক, পরক্ষণেই পূজা বাড়িতে চলে আসে। কমলেশ আলমারি থেকে অরুণের সার্টিফিকেট বের করে তার স্বামীকে জিজ্ঞেস করে, ওই দিন মারামারি কেন হয়েছিল? তার স্বামী বলে, কলেজে তো এরকম হতেই থাকে, তবে আজ কেন জিজ্ঞেস করছো? কমলেশ বলে, আমার তো মেডেল সার্টিফিকেট কিছু নেই, আছে শুধু অরুণ। ওকে তো আমি মানুষ করেছি, ওর যদি কোনো ভুল করে তাহলে তো আমি বেঁচে থেকেও মরে যাব। সেদিন রাতের বেলা অরুণ নিজের ঘরে প্রবেশ করে। তাকে দেখে পূজা আতঙ্কিত হয়ে যায়। দরজাটা বন্ধ করা হয়। পরদিন সকালবেলা পিঙ্কির জামায় একটা বোতাম ছিঁড়ে যাওয়ার কারণে পিঙ্কি অঝরে কান্না করছে। এই সময় অরুণ বাইরে বেরিয়ে এসে তার স্ত্রীকে কোথাও না দেখতে পেয়ে সকলকে জিজ্ঞাসা করে। সবাই মনে মনে এবার বিরক্ত হয়ে গিয়েছে, কি মেয়েকে নিয়ে আসলো, প্রতিদিন শুধু পালিয়ে যায়। এই মুহূর্তে পূজা একটা বোতাম আর সুই সুতো নিয়ে পিঙ্কির কাছে চলে আসে। পিঙ্কির জামায় লাগিয়ে দিতে শুরু করে আর বলে, ম্যাচিং বোতাম আর সুতো খুঁজতে দেরি হয়ে গেল। এই পরিস্থিতি দেখে বৌদি একটু শান্তির নিঃশ্বাস ফেলে। পরক্ষণে তারা রেডি হয়ে হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। পূজা যাওয়ার আগেও তার বৌদির দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। বৌদি কিছুই বলতে পারে না, কারণ তার চোখে এখনো অরুণই ভালো ছেলে। পরক্ষণে বৌদি সেই সোনার কাছে চলে যায়। এই পুরো ব্যাপারটা বোঝানোর জন্য সোনা তাদের এনজিওর ম্যানেজারের সাথে দেখা করায়। বৌদি মোবাইলে কনসেন্টের অর্থ দেখে, ম্যাডামকে বলে, বিয়ের পরেও কি না করা যায়? ম্যাডাম বলে, শারীরিক কনসেন্ট এটা সম্পত্তির মতো হয় না, যে একবার বায়না করলাম এরপরে আর কথা ঘুরানো যাবে না। সবকিছু করার আগেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, না হলে এটা রেপের সমতুল্য। পরিবারের লোকেরা ভাবে তারা তাদের সন্তানকে ভালো করেই চেনে, তবে সব সময় তো এটা হয় না, তাই না? এ কথায় বৌদি চিন্তিত হয়ে পড়ে। এদিকে রাতের বেলা হোটেলের মধ্যে পূজা অরুণকে বলে, আমার তোমাকে কেমন ভয় লাগছে? যা হয়েছে তা আমি ভুলে গিয়েছি, একেবারে নতুন ভাবে শুরু করতে চাই, তাই কিছু করার আগে আমরা একে অপরের পরিচিত হই। অরুণ বলে, হ্যাঁ বেবি, তুমি ভয় পেও না, আমরা তো পরিচিত হব। এই বলেই পূজাকে কাছে টেনে নেয়। পূজা বলে, আমি জানি এসব খুব প্রয়োজন, একটা সম্পর্কে তো শুধু এইটাই প্রয়োজন না, তাই না? অরুণ এসবের কথার মাঝেও নিজের রাক্ষসী রূপ কন্ট্রোল করতে পারে না। পূজার ওপর ঝাঁপিয়ে পড়ে আর নিজের চাহিদা মেটাতে শুরু করে। পরদিন সকালবেলা তারা দুজনেই ঘুরতে বেরিয়েছে। অরুণ তার মতো করে কথা বলতে চাচ্ছে, তবে পূজা একেবারেই নিশ্চুপ হয়ে গিয়েছে। এদিকে কনসেন্টের ব্যাপারে বিভিন্ন সেমিনারে হাজির থাকায় এ ব্যাপারে গভীরভাবে বুঝতে শুরু করে বৌদি। অন্যদিকে হানিমুনের এই কয়েকদিনের মধ্যেই যেন পূজা আরো আতঙ্কিত হয়ে গিয়েছে। তার মনে অরুণ সম্পর্কে একটা ভয় এসে গিয়েছে। সেদিন রাতে ঘোরাঘুরি শেষে তারা হোটেল রুমে ফিরে আসে। কক্ষে ঢুকে পূজা ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যায়, এখনো পূজা বাইরে বেরিয়ে না আসার কারণে অরুণ ওয়াশরুমের দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করে, যার জন্য পূজা ভয়ে এক কর্নারে চুপ করে বসে থাকে। এক পর্যায়ে পূজা বলে, দুঃখিত, আজ হবে না। অরুণ বলে, কেন হবে না? পূজা কি বলবে না বলবে কিছু না ভেবেই ভুলে বলে ফেলে, পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। অরুণ শান্ত হয়ে যায়, তবে হুট করেই তার মাথায় শয়তানি বুদ্ধি আসে। তাই তো সরাসরি পূজাকে প্রমাণ দেখাতে বলে। পূজা কান্না করতে শুরু করে, কারণ সে এখন প্রমাণ কি করে দেখাবে। তবে ওয়াশরুমের মধ্যে একটা ব্লেড দেখতে পায়। পরদিন সকলেই হসপিটালে চলে যায়। পরিবারের সকলেই সেখানে উপস্থিত রয়েছে। পরময় হন্তদন্ত হয়ে হসপিটালে চলে আসে। অরুণ তার কাছে গিয়ে বলে, মেয়েদের সমস্যা শুরু হয়ে গিয়েছে পূজার, তাই রক্তপাত অতিরিক্ত হচ্ছে, এই জন্য ভর্তি করিয়েছি। কমলেশ ডাক্তারের সাথে কথা বলতে চায়। ডাক্তার তাকে বলে, এটা পিরিয়ডস এর জন্য হয়নি, উনি নিজের অঙ্গে ব্লেড দিয়ে কেটেছেন। এ কথাটি শুনে বৌদি যেন হজম করতে পারে না। বাইরে বেরিয়ে সকলকে বাড়ি যেতে বলে, আর সে এই দিকটা নিজেই সামলে নেবে এই কথা বলে। এরপর দ্রুত পূজার কাছে চলে যায়। পূজা তখন ঘুমছিল। বৌদি স্পর্শ করতেই পূজা আচমকা ঘাবড়ে ওঠে। বৌদি বলে, আমি আছি। কে করেছে এটা? পূজা বলে, আমি নিজেই করেছি, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, খুব সহ্য করতে পারছিলাম না, বিছানায় গেলে পুরো শরীর কেঁপে উঠতো। ওই ট্রমা থেকে বাঁচার জন্য যে কোনো কিছু আমি করতে পারতাম, তাই করে ফেললাম। তোমার এখনো মনে হচ্ছে না যে আমি মিথ্যে বলছি? তাহলে শুধু একবার ওইখানে ব্লেড রেখে দেখো, জিজ্ঞেস করো নিজেকে, কোনো মেয়ে মিথ্যে বলার জন্য এতটা ব্যথা সহ্য করতে পারে কিনা। বৌদি পূজার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর
পর ব্লেড দিয়ে, তবে না, সে পেরে ওঠে না। বাসায় গিয়ে অরুণের সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে। 2-4 দিন পর পূজা কিছুটা সুস্থ হয়ে গিয়েছে। বৌদি এসে বলে, তুমি আসলে পৃথিবীর সবচাইতে আবুদা যা পেয়েছ, তুমি আর একদম কাঁদবে না। আমি 2 দিন প্রাণ খুলে কেঁদেছি, ভাঙচুর করেছি। আসলে অরুণের দেয়া সমস্ত জিনিসপত্র আর ছবি বৌদি নিজের হাতে পুড়িয়ে ফেলেছে। বর্তমানে বলি, এবার এদের পালা। আমার এটা বুঝতে সময় লেগে যায় আসলে দোষটা কার, তবে একবার বুঝতে পারলে ঝাঁপিয়ে পড়ি। পরক্ষণে অরুণ রিসেপশনে এসে পূজার ব্যাপারে খোঁজ নেয়, তবে হসপিটাল কর্তৃ জানায় পূজার তো ডিসচার্জ হয়ে গিয়েছে। এবার অরুণ ডাক্তারের কাছে যায় আর নিজের পরিচয় দিয়ে বলে, আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমি এখন জানতে চাচ্ছি আমরা শারীরিক সম্পর্ক কবে থেকে শুরু করতে পারবো। ডক্টর রেগে বলে, তুমি বাইরে কি করছো এখনো? তোমার তো জেলে থাকা উচিত। অরুণ ভাবে হয়তো অন্য কারোর সাথে তাকে গুলিয়ে ফেলা হয়েছে, তবে ডাক্তার জানায় ভাজাইনালের 2টা স্তর ধারালো ব্লেড দিয়ে কাটা হয়েছে। ডাক্তার বলে, যখন তোমার বৌদিকে এ কথা বলেছিলাম তখন সে অলরেডি প্রায় জ্ঞান হারা হয়ে গিয়েছিল, আর এখন তুমি এসে আমাকে জিজ্ঞেস করছো তুমি সম্পর্ক কবে থেকে শুরু করতে পারবে। এই বলেই সিকিউরিটি গার্ড দিয়ে অরুণকে বাইরে বের করিয়ে দেয়। বাড়িতে বৌদি বলে, অরুণের দাদা অরুণের মতো নয়, কারণ তাকে মানুষ আমি করিনি, তাকে তার মা মানুষ করেছেন। এই বাড়ির মধ্যে কিছু একটা আছে, যার জন্য আমরা হসপিটাল থেকে থানায় না গিয়ে সোজা বাড়ি চলে আসলাম। আমার শ্বশুরমশাই সবসময় সত্যের পথে থাকে। আপাতত মা খুশি আছেন, পরে শ্বশুরমশাইকে না হয় জানিয়ে দেব, দেখবে সে নিজের হাতে অরুণকে পুলিশের হাতে তুলে দেবে। এটা তো আমারই করা উচিত ছিল। পূজা বলে, তুমি নিজেকে দোষারোপ করছো কেন? পুরুষ তো জন্ম থেকেই শক্তি আর ক্ষমতা নিয়ে জন্মায়। এরই মধ্যে অরুণ বাড়িতে চলে আসে। আজকে মহিলারা বাড়ির মধ্যে পার্টি করছে, সেখানে পুরুষদের প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। সকলেই বাইরে রয়েছে। আসলে অতীতে কমলেশের প্রেগনেন্টের ব্যাপারটা শুনে সকলেই খুশি হয়েছিল। কমলেশের বারবার ইচ্ছে ছিল অরুণের মতো তারও যেন একটা ছেলে সন্তান হয়। অরুণ সব সময় তার বৌদির খেয়াল রাখতো। কিছুদিন পরে কমলেশের একটি মেয়ের সন্তান হয়, আর ডাক্তার তখন এটাও জানায় কমলেশ আর কোনোদিন মা হতে পারবে না। সেই থেকেই কমলেশ অরুণকে নিজের সন্তানের মতো লালন পালন করতে শুরু করে। বর্তমানে পূজা বলে, আমি 12 বছরের ছিলাম যখন একটা ছেলে টিউশনে আমার বুকে হাত দিয়েছিল। এই কথাটা বাড়ি এসে আমি আমার মায়ের সাথে শেয়ার করার পর আমার মা উল্টো আমাকে সাজা দিয়েছিলেন, অর্থাৎ আমার বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন। এরপর থেকে রাস্তাঘাটে যাতায়াতের পথে যাই ঘটেছিল না কেন, কখনো আমি আমার মাকে কিছুই বলিনি, কারণ আমি জানি পাল্টা শাস্তি আমাকেই পেতে হবে। এরপরও অরুণ পেছনের দরজা থেকে ঢুকে সেই মেয়েদের অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করে যায়। অরুণকে দেখে বৌদি তার কাছে দাঁড়ায়। অরুণ বলে, বৌদি আমি কোনো ভুল করিনি, আমি ওর স্বামী, এটা তো আমার অধিকার। বৌদি বলে, আমিও কিছু ভুল করছি না, আমি তোমার বৌদি, তোমাকে পেট থেকে জন্ম দিইনি কিন্তু মন থেকে জন্ম দিয়েছি। আমি তোমাকে খুব ভালোবাসি। আজকের পর থেকে তোমার ইহকাল পরকাল দুইটাই শুধরে যাবে, তোমাকে জেলে পাঠাবো। এই বলে জড়িয়ে ধরে। এরপর তার হাতে সুতো বাঁধিয়ে বলে, এটা তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে। আমি তোমাকে কষ্ট দিতে চলেছি, প্রায়শ্চিত্ত তুমি নিজেই করে নিও। পরদিন পরিবারের সকলের সামনে অরুণ পূজার কাছে ক্ষমা চায়। পরিবারের সকলের সামনে অরুণ পূজাকে সরি বলে। শাশুড়ি মা বলে, চলো সমস্যা তো মিটেই গেল, সন্ধ্যের জন্য রাজমা ভেজাও বৌমা। তবে এই কথাটা দুই বৌমার হজম হয় না, কারণ একটা রাক্ষসীয় দানবের অপরাধের জন্য সামান্য একটা সরি। আসলে 2 দিন আগে রাতের বেলা এই অনুষ্ঠানের দিন সকল মেহমান চলে যাওয়ার পর নিজের পরিবারের সামনে কমলেশ অনেক কষ্টে অরুণের ব্যাপারটা তুলে ধরে। বর্তমানে শ্বশুর মশাই কমলেশের উপর প্রচুর রেগে আছে। কমলেশ তাকে চা দিয়ে দাঁড়িয়ে থাকে, তবে শ্বশুর মশাই প্রতিদিনের মতো আজকে আর তেমন কোনো কথাই বলে না, চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। এক পর্যায়ে বলে, তুমি কি ভেবেছো ওই শব্দটা আমার পক্ষে শোনা কতটা কঠিন ছিল? বৌমা বলে, যে বলেছে আপনি শুধু তার কথা চিন্তা করছেন, আর যে সহ্য করেছে তার কথাও ভাবুন। শ্বশুর মশাই বলে, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, ও ওর স্বামী। এই পুরুষ স্বামী স্ত্রীর সম্পর্ক জটিল হয়ে থাকে, এই সম্পর্ক বুঝতে পূজার ভুল হয়ে গিয়েছে। বৌমা বলে, তার মানে কি মেয়েরা কিছুই বোঝে না? তা না হলে মেয়েটা যা বলছে তা আবর্জনার মতো ফেলে কেন দিচ্ছেন? সব শুনে বলছেন এমনটা হতেই পারে না, মানে আপনার বাড়ির বউরা যা বলছে সে কথার কোনো অস্তিত্ব নেই আপনার কাছে? শ্বশুর মশাই বলে, হ্যাঁ নেই। বৌদি বলে, তাহলে কেন এমন কথা বলছেন? আপনি কি আপনার সংসারে 2জন পাগল বউকে এনেছেন? পলিপিঠে মানুষ করা ছেলেটার ব্যাপারে যখন বলছি তখন কিছু তো একটা আছে। আপনি তো শিখিয়েছেন বই পড়তে, কথা বলতে, যেটা ঠিক আপনি সেটা করুন। আপনি আমাদের বাবা, আপনি এত বই করেছেন, এত লেখালেখি করেছেন, আপনাকে পুরস্কৃত করার কথা উঠলে আপনি তা ফিরিয়ে দিয়েছেন। সমাজের জন্য এত কিছু করলেন, আর বাড়ির বউদের জন্য সামান্য কিছু তো করুন। শ্বশুরমশাই বলে, তুমি কি চাইছো যে অপরাধ হয়নি সেই অপরাধের জন্য অরুণকে সাজা দেবো? এই বাড়িতে কখনো পুলিশ আসেনি, তুমি কি এখন পুলিশ আনতে চাও? এরকমটা ভেবো না, কারণ আমি আমার ছেলের বিরুদ্ধে কখনোই যাব না। এই বিষয়টা নিয়ে কমলেশ সারাদিন অনেক চিন্তা ভাবনা করে। পরদিন সকালে শ্বশুর মশাইকে বলে, আপনি সারা জীবন সত্যের পথে ছিলেন,
বললেন, এখন আর নেই। তাই আমি চিন্তা করেছি যা আপনার করা উচিত ছিল সেটা আমি করব। বাবা বলে, বাড়ির বিরুদ্ধে যেতে চাও? বাড়ি থেকে তো এসব মামলা করা যাবে না, বাড়ির বাইরে গিয়ে করতে হবে। আর যদি বাড়ি থাকতে চাও তাহলে সব পুরনো কথা বলে এগিয়ে চলো, যেমনটা আগের মতো ছিলে। কমলেশ না বলে। বাবা রেগে তিনজনকে একটা অটোতে উঠিয়ে দেয়, যেন তাদের যেখানে যেতে মন চায় সেখানে চলে যায়। অটো চলে যায়। শ্বশুরমশাই খুব দাম্ভিকতার সাথে বলে, কমলেশকে যতদূর চিনি ও কিছু দূর গিয়েই ফিরে আসবে, নিজের ভুলটা বুঝতে পেরে আমাদের পায়ে ধরে ক্ষমা চাইবে। সত্যিই তাই হয়। কিছুক্ষণ পর কমলেশ বাড়ি ফিরে আসে। তার স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তবে তার স্বামী তাকে বলে, বাসে একটা মেয়েকে একজন অপরিচিত লোককে বিরক্ত করতে দেখেছিলাম, সেই দিন আমি কিচ্ছু বলতে পারিনি। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। দূর থেকে আমার মনের মধ্যে অনেক কষ্ট লেগেছিল। আজ মনে হচ্ছে আবারও সেই ঘটনা ঘটছে। আমার কিছু করার সাহস নেই। দেখো, আমি হিরো হতে পারবো না, কিন্তু হিরোর স্বামী তো হতে পারবো। এই বলে তার কপালে একটা চুমু দেয়। কমলেশ সোজা ভেতরে চলে যায়। তাকে দেখে শ্বশুরমশাই খুশি হয়ে যায়। সে মনে করে বাড়ির বউ হয়তো সব ভুল স্বীকার করে বাড়ি ফিরে এসেছে। তবে কমলেশ শ্বশুর মশাইয়ের আশীর্বাদ নিয়ে বলে, আমি ফিরে আসিনি, শুধুমাত্র আশীর্বাদ নিতে এসেছি। এ কথা শুনে সকলের মুখটা গম্ভীর হয়ে যায়। কমলেশ বাইরে বেরিয়ে আসলে তার স্বামী তাকে ভালোবাসার কথা বলে। কমলেশের মুখে যেন একটা স্বস্তির নিঃশ্বাস পায়। এবার কমলেশ অটোতে উঠে যায় আর রওনা করে তার উকিল দাদার কাছে। অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর দাদা আর নাতনির দেখা হয়ে যায়। দুজনেই আবেগঘন হয়ে পড়ে, একে অপরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর কমলেশ সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সব কথা শুনে দাদা বলে, এই ব্যাপারটার বিরুদ্ধে কোনো আইন নেই, তবে ঘুরিয়েও কান ধরা যায়। ম্যারিটাল রেপ এর বিরুদ্ধে কোনো আইন নেই, তবে যৌতুকের ব্যাপারে তো আছে। এটা একটা শক্তপোক্ত আইন। এটা নন বিলেবল অফেন্স। একবার ভেতরে ঢুকলে কয়েক মাস পর বের হতে হবে। কমলেশ্বর এই মিথ্যে মামলা দিতে রাজি নয়। পূজা বলে, আপনি যৌতুক কেস বানিয়ে দিন দাদা। পরক্ষণে দুই যা মিলে কথা বলতে শুরু করে। পূজা বলে, এছাড়া কোনো উপায় নেই, কোনো মাধ্যমে তো ওদের সঠিক শাস্তি দিতে হবে, তাই না? বৌদি বলে, যেই অপরাধ ঘটেনি সেখানে মামলা কি করে করব? তাহলে সত্যের কি হবে? পূজা বলে, সত্যি বলে তো দেখলাম, তাতে কি হলো? দিদি, যখন আমার মধ্যে বলার সাহস ছিল না তখন তুমি বললে। তুমি আমাকে বুঝেছিলে, তার জন্য ধন্যবাদ। তবে লড়াইটা তো আমার। ওই লোকটার সাথে 7টা রাত আমি কাটিয়েছি। আমি ব্যথা সহ্য করেছি। আমাকে সত্যের জ্ঞান দিও না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি লড়াই করব। এই বলেই পূজা চলে যায়। বৌদি বুঝতে পারে ন্যায়ের জন্য কাজ করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। রাতের বেলা দাদা যৌতুকের ব্যাপারে আইনি একটা বক্তব্য দেয়, যেখানে পূজাকে সই করতে বলা হয়। কাল সকালে এই কাগজটি থানায় জমা দিলে শাশুড়ি আর শ্বশুর এবং তার স্বামীকে পুলিশে ধরে নিয়ে যাবে। বৌদি বলে, অরুণের ভুলের জন্য কেন বাবা মা সাজাপ্রাপ্ত হবে? পূজা বলে, যারা আমার ব্যথার তোয়াক্কা করেননি, আমি কেন তাদের দিকটা দেখব? এই বলেই সাইন করে দেয়। তবে বৌদি কাগজটা নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। এক পর্যায়ে সেই কাগজটি আগুনে পুড়িয়ে দেয়, যা দেখে পূজা পুরোপুরি ভেঙে পড়ে। রাতের বেলা দাদাজি এসে বলে, এই কেসটা আমরা অনলাইনেও রেজিস্ট্রি করতে পারি। দাদাজির এই কথা অপর প্রান্ত থেকে বৌদি শুনে নিয়েছিল। পরদিন সকালবেলা পুলিশ এসে সকলকে থানায় যাওয়ার জন্য গাড়িতে ওঠায়। তবে সেই মুহূর্তে উকিল কর্তৃপক্ষ কোর্টের অর্ডার নিয়ে হাজির হয়ে যায়, যার জন্য তারা বেল পেয়ে যায়। আসলে এই বিষয়টা আগে থেকে কমলেশ তার পরিবারকে জানিয়ে দিয়েছিল। ঠিক সেই কারণেই থানায় যাওয়ার আগেই বেলের ব্যবস্থা করে নিয়েছিল তারা। এই বিষয়টা নিয়ে পূজা প্রচুর রেগে যায়। আর অন্যদিকে সত্যের পথে কোনো লড়াই করতে না পেরে কমলেশের মাথা যেন গরম হয়ে আছে, কারণ সে আপনজনদের সাথে কি করে লড়াই করবে বুঝে উঠতে পারছে না। পূজা বলে, নাটক করো না। যখন আমি ফেসেছিলাম তখন তুমি লড়াই করেছিলে, তবে সঠিক পথে লড়াই করার তো কোনো অস্তিত্ব নেই। বৌদি বলে, আমি মিথ্যে মামলা করতে পারবো না। দাদা বলে, তোর কি মনে হয় তোর শ্বশুর সঠিক পথে লড়াই করতো? সে কিন্তু শহরে থাকে। কবিতা, বড় বড় ভাষণ, সামাজিক বক্তব্যের আড়ালে সেও গুহার মধ্যে থাকা এক প্রকার রাক্ষসের মতো। এদিকে শহরের শ্বশুর মশাই একটা চাল চালে। সে তার দুই ছেলেকে নিয়ে অরুণের শ্বশুর বাড়িতে চলে যায়। সে ভেতরে প্রবেশ করে, কিন্তু দুই ছেলেকে বাইরে রেখে যায়। এরপর পানির মধ্যে কিছু একটা মিশিয়ে পূজার বাবাকে খেতে দেয়। আসলে সমাজের কাছে নিজেদের ছোট না করার জন্য শ্বশুরমশাই ইচ্ছাকৃতভাবে পূজার বাবাকে অসুস্থ হতে বলে, যাতে করে মেয়ে নিজের বাবার প্রাণের ভয়ে এসব প্রতিবাদী বিষয়ে সামনে আর পা না বাড়ায়। এক প্রকার নিজেদের পারিবারিক দাগ ঘোচাতে শ্বশুরমশাই এই কাহিনী তৈরি করে। এদিকে বাইরে অরুণ বলে, সারা দুনিয়া আমার বেডরুমে ঢুকতে চাইছে কেন দাদা? স্বামী স্ত্রীর মধ্যে হাজারটা ঘটনা ঘটে। বড় দাদা বলে, সব পুরুষরা তো আর তোর মতো হয় না। অরুণ বলে, তুমি পুরুষত্বের কথা বলতে এসো না, তাহলে জল এত দূর আসতো না। দাদা বলে, আমার থেকে তোর বাবার থেকে বড় পুরুষ হচ্ছে কমলেশ। সে ঠিক করে নিয়েছে তোকে শাস্তি দেয়াবে আর তোকে দিয়েই ছাড়বে। অরুণ বলে, তোমার মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি রাক্ষস, তাহলে তুমি আমাকে শাস্তি দাও। এক কথায় দু কথায় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি লেগে যায়। ঠিক এই মুহূর্তে পূজার বাবার অসুস্থতার খবর আসে। এই খবর শুনে মেয়ে, বৌদি আর পূজা শহরের উদ্দেশ্যে রওনা করতে যায়।
দাদা কমলেশকে আশীর্বাদ করে বলে, ছোটবেলায় তুই কখনো আমার হাত ছাড়তি না, আর এখন ওর সঙ্গ ছাড়িস না। যাক, কিছুক্ষণের মধ্যেই পূজা হসপিটালে চলে আসে। বাবার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। তার শ্বশুরবাড়ির সকলেই এখানে উপস্থিত ছিল। অরুণ এই মুহূর্তে বলে, দেখো, তোমার জন্য আমি রাক্ষস হতে পারি, কিন্তু নিজের চোখে তো আমি শুধুমাত্র একজন স্বামী। হতে পারে আমার ভুল হয়েছে, কিন্তু স্বামীর ভুলের জন্য কেউ বাড়ি ছেড়ে চলে যায়? তুমি চলে গেলে, বৌদি চলে গেল, বাড়িতে পুলিশ আসলো, আর এই চক্করে বাবা কি করে বসলো দেখো। চলো না, সবকিছু আবার নতুন করে শুরু করি। শ্বশুরমশাই বলে, বাড়ির কাগজপত্রে পূজার নাম চলে আসবে, আর এটুর চাকরির ব্যবস্থাপনাও করে দিয়েছি, চিন্তা করবেন না বিয়ান মশাই। বাবাও সেন্টিমেন্টাল কথা বলে মেয়েকে তার শ্বশুর বাড়ি যেতে বলে। মন না চাইতেও বাবার অনুরোধে পূজা সেই বাড়িতে ফিরে আসে। পরদিন বাড়িতে ছোটখাটো একটা পারিবারিক অনুষ্ঠান হয়। পূজা আর বৌদি এই বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না। অরুণ বলে, বৌদি, যখন পূজা আমার মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, তাহলে তুমি কেন মনের মধ্যে রাগ ধরে রেখেছো? ওসব ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও, দরকার হলে 2-4টা চড় দাও। বৌদি বলে, ভেবেচিন্তে কথা বলো, আমি যদি তোমাকে মারি না, তাহলে তুমি কিন্তু চোখের সর্ষে ফুল দেখবে। এ সময় বড় দাদা ডাক দিলে বৌদি তার স্বামীর কাছে যায়। দাদা তার স্ত্রীকে বলে, বিকাশনগরে একটা ফ্ল্যাট দেখেছি, তুমি রাজি থাকলে আমরা ওখানে শিফট করব। বৌদি বলে, তুমি এই পরিবারকে ছেড়ে কি করে থাকবে? দাদা বলে, জানি না, তবে এইটুকু জানি তুমি আর এই পরিবারের সাথে কোনোভাবেই মানাতে পারবে না। এদিকে সুযোগ পেয়ে অরুণ আবারও তার স্ত্রীর সাথে রোমান্টিক কথা বলার চেষ্টা করে। কমলেশ তাদের কাছে গিয়ে পূজাকে টেনে সেই স্থান থেকে নিয়ে আসে। সেই মুহূর্তে দাদি শাশুড়ি বলে ওঠে, তোমার বাবা ঘুমের ওষুধ খেয়েছিল, এসব বোকামি কেন করতে গেল? তুমি বা তার কথায় কেন পাগল হলে? তোমরা বুঝতে পারো না, পরিবার, ভালোবাসা, ঐতিহ্যের নামে সকলে মিলে আমাদের মেয়েদেরকে বারবার বোকা বানিয়ে রাখছে। বৌদি বলে, অনেক চেষ্টা করেছি, কোনো রাস্তা পেলাম না, কোনো থানায় রিপোর্ট লেখে না, আদালতে কেউ কেস নেয় না, তাহলে কি মারপিট করব? ওদের মাথা ফাটিয়ে দেব? দাদি শাশুড়ি বলে, মাথা ফাটাতে হবে না, মুখ খুলতে হবে। মেয়েদের মধ্যে কথা বলার সাহস এসে গেলে তাহলে তাদের সামনের মানুষটা স্পর্শ করার আগে 1000বার ভাববে। বাড়ি ছেড়ে নয়, বরং বাড়ির মধ্যে থেকে লড়াই করবে। দাদিমার এমন বক্তব্য শুনে দুই বউয়ের মধ্যে একটা অন্যরকম সাহস তৈরি হয়। পরক্ষণে বাড়ির ধর্মীয় একটা অনুষ্ঠান বসানো হয়, ভোজন কীর্তন করা হবে। কমলেশ সকলের উদ্দেশ্যে প্রবচন শুরু করে। এরপর পূজাকে ডেকে সেই স্থানে আসতে বলে। পূজা বসে সেই মাইকে বলতে থাকে, আমার নাম পূজা কুমার। দূরে থেকে ভয়ের আশঙ্কা টের পেয়ে অরুণ মাথা নাড়িয়ে তাকে কথা বলতে মানা করে। পূজা বলে, আমার স্বামী আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সি রেপড মি। সকলের সামনে এমন কথা শুনে শ্বশুর মশাই তার ছেলের কাছে গিয়ে বলে, ওকে চুপ করাও, তোর বিরুদ্ধে অভিযোগ দিয়েই যাচ্ছে, আর তুই চুপ করে দেখছিস নিজের পুরুষত্ব দেখা। শ্বশুর মশাই পূজাকে ঝাড়ি দিয়ে চুপ করতে বলে। অতিথি মেহমানদের এখান থেকে চলে যেতে বলে। সকল পুরুষেরা চলে যেতে চায়। এ সময় নারীরাও উঠে দাঁড়ায়। বৌদি বলে, সকলের দিব্যি রইল, শুধু সেই মহিলারাই উঠে যান যাদের কখনো কেউ ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করেনি। ব্যাস, এ কথা শুনে সকল মহিলারা সেখানেই থমকে দাঁড়ায়। বৌদি বলে, যে বলতে পারবে না জীবনে সব সময় সে বাস থেকে হাসতে হাসতে নেমেছে। পাড়ার দাদা, কাকা, জ্যাঠা, টিউশন মাস্টার, রাস্তার কোনো লোক, আপন পর, সৎ বা নিজের মানুষ জিজ্ঞাসা না করে হাত লাগিয়েছে। এ সময় অরুণ রেগে পূজাকে বলে, চলো আমার সাথে বাড়ি যাবে। আমি তোমার সাথে আজ পর্যন্ত শুধু ভদ্রতা দেখিয়েছি, আমি কখনো তোমার উপর হাত তুলিনি, তার মানে এই নয় তুমি আমার মাথায় উঠে নাচবে আর সারা দুনিয়ার সামনে আমাকে অপমান করবে। এই বলে চর লাগাতে গেলেও বৌদি তার হাত আটকে ধরে, এরপর নিজেই একটা চর লাগিয়ে দেয়। শ্বশুরমশাই বলেন, পুরো পরিবারকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে, এসব করে কি লাভ? তুমি যা চাইছো তার বিরুদ্ধে কোনো আইন নেই। কমলেশ বলে, শিক্ষিতদের কথাই শিক্ষিতরা জানে, আইন আমাদের হাতে নেই, তবে আমাদের হাতে আমাদের পরিবার আছে। অরুণ, তুমি চিন্তা করে দেখো, তুমি কিছু তো একটা ভুল করেছো, যার জন্য তোমার পুরো পরিবার তোমার বিরুদ্ধে রয়েছে। তোমার এই অপরাধের জন্য আমরা আদালতে যেতে পারি না। এই বিচার শুধু আদালত কিংবা পঞ্চায়েত করতে পারে না, নিজের পরিবারও করতে পারে। আজ এই পরিবারের মেয়েরা তোমাকে সব সম্পর্ক থেকে বঞ্চিত করে দিল। আমার মরার সময় আমার মুখে গঙ্গা জল ঢালার তোমার কোনো অধিকার থাকবে না। পিঙ্কির যখন বিয়ে হবে তখন ওর বিয়েতে তোমার থাকার প্রয়োজনই নেই। তোমার মা, ঠাকুমা আর বৌদির ভালো মন্দের খবর পাবে, কিন্তু আসার সুযোগ থাকবে না। অরুণ ক্ষমা চেয়ে বলে, প্লিজ, এভাবে আমি বাঁচতে পারবো না বৌদি। বৌদি বলে, তাহলে পূজা কিভাবে এরকম অস্বস্তিকর জীবনে বেঁচে থাকবে? তুমি পূজার পা ধরে ক্ষমা চাও। পূজা বলে, এইসবে তো আর স্বভাব যাবে না। বৌদি বলে, জানি এইসবে তার স্বভাব যাবে না, ওর স্বভাবেই এমন রয়েছে, তাহলে শুধরাবে কি করে? ক্ষমা তো ওকে চাইতেই হবে, যাতে সবাই দেখতে পায় নারীরা আসলেই চাইলে কি না করতে পারে। অরুণ ক্ষমা চায়। পূজা বলে, আমি ক্ষমা করব না। আমার বিরুদ্ধে যা কিছু হয়েছে তার জন্য তৈরি করা আইন পর্যন্ত আমি অপেক্ষা করব। যেদিন আইন তৈরি করা হবে, তোমার কলার ধরে টেনে আমি হাজতে ঢুকাবো। অরুণ তার বাবার কাছে গিয়ে বলে, ভুল হয়ে গিয়েছে বাবা, এখন এটাকে শুধরে নিতে হবে। বৌদি শ্বশুরকে বলে, এবার আমাদের কথা শেষ, আপনার ভাবার পালা
শুরু। এই বলেই সে চলে যেতে শুরু করে আর তার পেছনে এক এক করে সকল মহিলারাও চলে যেতে শুরু করে। আসলেই আমাদের সমাজে এরকম অনেক রাক্ষস রয়েছে যাদের বিপরীতে স্ত্রীরা সমাজের কাছে এই অন্যায়ের বিচার চাইতেও লজ্জা পায়। রুখে দাঁড়াতে হবে মেয়েদের। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।